শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলেই খুব সরি আপনাদের কাছে যে আপনাদের লেট করাইলাম আজকে। কিন্তু আমার আসলে করার কিছু ছিল না। আমি এজন্য আগের থেকেই সাইফুলকে জানাই দিছিলাম যে আমার একটু লেট হবে। আপনাদের আমি ভাষা আন্দোলন পড়াচ্ছিলাম। ৩ টা পর্বের মধ্যে মনে হয় মানে পর্ব বলতে পর্যায়ের মধ্যে মানে ১ম পর্যায়টা নিয়ে আলোচনা করছিলাম। পরে বলছিলাম যে পরবর্তী ক্লাসে শেষ করব। মনে আছে আপনাদের? হ্যাঁ ম্যাম, প্রথম পর্যায়ে পড়াইছিলেন সেদিন। আচ্ছা। মোটামুটি ভালোই উপস্থিতি দেখতে পাচ্ছি 45। তাহলে ক্লাস শুরু করি আরকি। জি ম্যাম, শুরু করেন। ভাষা আন্দোলনে আসলে কারণগুলো বলছিলাম আপনাদের যে ঐতিহাসিকরা কেন এটা নিয়ে আসলে আপনার মতবিরোধ থাকবে কারণ একাধিক মানুষ কখনো একটা মাত্র সিদ্ধান্তে আসতে পারে না, তাদের একাধিক সিদ্ধান্ত বা মতামত থাকতেই পারে। সেক্ষেত্রে আমি মানে বলছিলাম যে ঐতিহাসিকরা কিভাবে দেখিয়েছেন যে ভাষা আন্দোলনের সাথে ৩টি কারণ যুক্ত আছে। একটা বলছিলাম অর্থনৈতিক কারণটা, একটা হচ্ছে আপনার সামাজিক সাংস্কৃতিক কারণ, আর একটা হচ্ছে আপনার রাজনৈতিক কারণ। যেটা রাজনৈতিক প্রভাবের কারণে পশ্চিম পাকিস্তানিরা তারা তাদের ভাষাটাকে এই অঞ্চলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর এই অঞ্চলের মানুষ আসলে তাদের ওই আহ রাজনৈতিক শোষণ বঞ্চনার যে বিষয়টা ছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই দীর্ঘমেয়াদী একটা আন্দোলনে বা সংগ্রামে লিপ্ত হয়েছিল। যদি আন্দোলনটা সবসময় একই ধারায় প্রবাহিত হয়নি, কখনো তীব্রতা ছিল কখনো মন্থর ছিল, কিন্তু এটা ঠিক যে ভাষার জন্য মানুষের মনে প্রাণে একটা সংগ্রাম ভাষা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্তই ছিল। প্রথম পর্যায়টা ছিল ভাষার জন্য খুবই আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়কাল, কেননা এই সময় ভাষা আন্দোলনের গতি আসলেই খুব দুর্বার ছিল বা তীব্র ছিল। ৪৭ এবং ৪৮ যে সময়টা, যেখানে আসলে আপনার জুলাই থেকে যে ইয়াটা শুরু হয়েছিল, আপনার বিতর্কটা শুরু হয়েছিল, জিয়াউদ্দিন আহমেদের আলিগড় মুসলিম মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ বক্তব্যকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন প্রতিবাদ করলেন তার লেখার মধ্য দিয়ে, আহ তখন এটা আসলে কাগজে কলমে আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে তমদ্দিন মজলিস গঠিত হয় এবং এই সময় এসে আবার সেপ্টেম্বরে তমদ্দিন মজলিস এবং বলা হয় অক্টোবরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। যদিও এই সময় তাদের কার্যক্রমটা খুব বেশি গতিশীল ছিল না। এরপরে ডিসেম্বরে যে একটা শিক্ষা সম্মেলন হয় এবং এই শিক্ষা সম্মেলনে সরকারের পক্ষ থেকে একদম প্রত্যক্ষ ঘোষণা দেওয়া হয়েছিল যে উর্দুই হতে যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং বলা হয়েছিল একমাত্র রাষ্ট্রভাষা, যেখানে অন্য কোনো ভাষার বিষয়টা এখানে বা যেটাকে বলা হচ্ছে অপশন, সে অপশন এখানে আসলে রাখা হয়েছে মানে হয়নি। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে ঢাকাতে তার প্রভাব দেখতে পাই। এরপরে যেটা হয়েছিল ৪৮ সালে ২৩শে ফেব্রুয়ারি প্রথম যে গণপরিষদের অধিবেশন বসেছিল পাকিস্তানে, সেখানে উর্দু বা হচ্ছে ইংরেজিতে আপনার কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাকে সেখানে প্রত্যাখ্যান করা হয়েছিল। যদিও ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার অধিকার চেয়েছিলেন কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে সেখানেও বলা হয়েছিল, ধীরেন্দ্রনাথ দত্ত তার পক্ষ থেকে বলেছিলেন যে আসলে গণতান্ত্রিক পন্থা যদি আমরা বিবেচনা করি তাহলে গণতান্ত্রিক পন্থায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হয় বাংলাকে, কেননা পাকিস্তানের অধিকাংশ মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। তাকে তীব্রভাবে করা হয়, অপমান করা হয় বা তার বিরোধিতা করা হয়েছিল এবং তৎকালীন সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনি একটা মিথ্যাচারিতা করলেন বা তিনি বললেন যে আসলে পূর্ব বাংলার অধিকাংশ মানুষই উর্দুকে চায়। এরপরে ২৬শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ, এভাবে অনেকগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা ঢাকা শহরতলির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা তাদের ক্লাস বর্জন করেছিল ২৬শে ফেব্রুয়ারি এবং ২৬শে ফেব্রুয়ারি থেকে কিন্তু আন্দোলনটা আপনার আহ এগিয়ে যায়। এবং এই সময় এসে তারা বিভিন্ন সময় আপনার করে আর কি, ধর্মঘট পালন করে, হরতাল পালন করে, ভাষার দাবিতে রাজপথে নামে, বিভিন্ন ধরনের প্লাকার্ড আমরা দেখতে পাই, স্লোগান আমরা দেখতে পাই এই সময় এসে। এবং উত্তাল গতি যখন দেখা দেয় তখন আহ পুলিশি যে নির্যাতন আমরা যেটা দেখি,
শিক্ষার্থীদের উপরে বা আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতন দেখা দেয় এবং এটা চলতে থাকে এবং 11ই মার্চ একটা আমরা চূড়ান্ত পর্যায়ে দেখতে পাই, যেখানে এসে বেশ কয়েকজন হতাহত হয় এবং পরবর্তীতে সেই গতি আসলে থামেনি। সরকার চেষ্টা করেছিল থামানোর জন্য, কিন্তু সরকারের চেষ্টাকে বিফল করে দিয়ে এই আন্দোলনের গতি আরো বেড়ে যায়। অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহর যেহেতু ঢাকা আসার কথা ছিল, এরকম অনিয়ন্ত্রিত অবস্থা যেন না থাকে, তাই খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে এই যে যে আসলে 26শে ফেব্রুয়ারি যেটা হয়েছিল আপনার ক্লাস বর্জন করা, এবং পরবর্তীতে মার্চের প্রথম দিন থেকেই কিন্তু আপনার আন্দোলনটা আহ গতিশীল হয়। এই সময় এসে যেটা আমি বললাম যে অক্টোবরে যেটা গঠিত হয়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার যদি কার্যকারিতা বলি বা এটার যদি আপনার গতিশীলতা বলি, তাহলে মার্চ থেকে এটার গতিশীলতা বৃদ্ধি পেয়েছিল আসলে। এবং এই সময়ে শেখ খাজা নাজিমুদ্দিন এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্যদের সাথে আহ একটা চুক্তিপত্রে মানে করেছিলেন আর কি, আহ, চুক্তিতে একমত হয়েছিলেন বা একটা বিষয়ে একটা জায়গায় এসে একমত হয়েছিলেন বা বাধ্য হয়েছিলেন বলা যায় একটা চুক্তিপত্র স্বাক্ষর করতে, যেখানে 8টি দফার একটা চুক্তিপত্র ছিল। সে চুক্তিপত্রের অন্যতম বিষয় ছিল আহ যাদের নির্যাতন করা হয়েছে বা যারা হতাহত হয়েছে সে মর্মে করতে হবে, আপনার তদন্ত করতে হবে। যারা স্বইচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের সাথে যুক্ত হতে চায় তাদেরকে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যে সকল কাগজপত্রের উপর বা সংবাদপত্রের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটা প্রত্যাহার করতে হবে। তারপর হচ্ছে যাদেরকে কারাবন্দী করা হয়েছে তাদেরকে করতে হবে, আহ মুক্তি দিতে হবে। তারপরে হচ্ছে যদি কোনো কাগজপত্র বা সংবাদপত্র এ বিষয়ে লিখতে চায় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। আ- এবং হচ্ছে আপনার বাংলাকে, এটা প্রথম থেকেই ছিল যে বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে সেটা উত্থাপন করতে হবে। খাজা নাজিমুদ্দিন যদিও আসলে এই বিষয়গুলোতে একমত ছিলেন না, কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহকে দেখানোর জন্য যে একটা নিয়ন্ত্রিত পরিবেশ আছে, যার কারণে তিনি স্বাক্ষর করেছিলেন। এরপরে 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসলেন। 21শে মার্চ তিনি রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বা উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যেটা হয়েছিল সমাবর্তনে, সেখানে এক ভাষণ দিয়েছেন। ভালো মতো শোনায় না। আমি শুনতে পাইনি আপনার কথা। সাদিয়া কিছু বললেন? ম্যাম আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে? ম্যাম হ্যাঁ ম্যাম, আপনার শোনা কথা যাচ্ছে ক্লিয়ার। শোনা যাচ্ছিল না, এখন শোনা। আচ্ছা, যদি সমস্যা হয় আমাকে বলবেন। আ- তারপর হচ্ছে 24শে মার্চ কার্জন হলে সমাবর্তনে তিনি একই ভাষণ দিয়েছিলেন এবং উপস্থিত শিক্ষার্থী যারা ছিলেন ওখানে তারা নো বলে আসলে প্রতিবাদ জানিয়েছিল। এরপর খাজা নাজিমুদ্দিন তিনি চলে যান, পশ্চিম পাকিস্তানে চলে যান। এই সময় আসলে তিনি যখন চলে যাবেন তার আগে মানে তিনি ঢাকায় থাকতে তার কাছে একটা স্মারকলিপি দেয়া হয়েছিল। মানে যারা ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, ওই নেতৃত্বে থাকা অনেকজন মিলে একটা স্মারকলিপি দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর কাছে। এখন কথা হচ্ছে, আপনার কি জানেন বা আমি গত ক্লাসে বলছি কিনা আমার মনে নাই, যে ভাষা আন্দোলনের সাথে কারা আসলে যুক্ত ছিলেন বা ভাষা আন্দোলন এই যে দীর্ঘমেয়াদী একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন? আমরা কতজন ভাষা শহীদের নাম জানি, এটা আপনারা কম বেশি জানেন। যে আমরা জানি রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার, যারা নিহত হয়েছেন বা ভাষা শহীদ। কিন্তু আসলে এই যে যে ভাষা শহীদ যারা, তারা কি ভাষা আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাকি অন্য কেউ ছিল? বলতে পারবেন যে আমাদের ভাষা আন্দোলনের সাথে কারা কারা যুক্ত ছিলেন বা কয়েকজন নেতার নাম? ধীরেন্দ্রনাথ দত্ত। উনি বলা যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি হ্যাঁ রাজনৈতিক ভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু তরুণ কয়েকজন নেতৃত্বে ছিলেন আসলে। এটা হচ্ছে আমাদের জন্য একটু হতাশার যে আমরা ভাষা শহীদ কয়েকজনের নাম জানি, কিন্তু মূলত যারা নেতৃত্বে ছিলেন এরকম অনেকের নামই জানি না। ওলি আহাদের নাম শুনছেন? ওলি আহাদ,
মোহাম্মদ তুহা, শামসুল হক, শামসুল আলম, কামরুদ্দিন ওমর। নাম শুনেছেন? এই ওলি আহাদ, মোহাম্মদ তুহা, তারপর কামরুদ্দিন ওমর, শামসুল আলম, শামসুল হক। শেখ মুজিবুর রহমানও যুক্ত ছিলেন ভাষা আন্দোলনের সাথে। যাদের নাম বলছি এরা কিন্তু অনেকেই আপনার বেশিরভাগই ছিলেন তরুণ নেতা, তরুণ তুর্কি যাদেরকে বলা হয়। যাই হোক, এরকম ওলি আহাদ, মোহাম্মদ তুহা, কামরুদ্দিন আহমেদ, কামরুদ্দিন ওমর বলছে, কামরুদ্দিন আহমেদ, এরা কয়েকজন মিলে একটা স্মারকলিপি দিয়েছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর কাছে। যে স্মারকলিপিতে তাদের দাবি ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া। তিনি চলে যান এবং পরবর্তীতে কয়েক মাসের মধ্যেই তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি নিহত হন। এই সময় এসে মোহাম্মদ আলী জিন্নাহ নিহত হওয়ার পরে এবং এই সময় এসে পূর্ব বাংলায় আরো কিছু আন্দোলন সামনে আসতে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আন্দোলনকে চলমান রাখার জন্য আপনার কিছু অর্থের প্রয়োজন হয়। এই যে এরা যেহেতু তরুণ তুর্কি ছিলেন, যাই হোক একটা অর্থের অভাব দেখা দেয়। তারপর হচ্ছে নেতৃত্বে কিছুটা জটিলতা তৈরি হয় এবং এই সময় এসে পূর্ব বাংলার বিভিন্ন জায়গায় আপনার কৃষক আন্দোলন শুরু হয়েছিল। এই কৃষক, আমি বলছি হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব যেটা, সেটাই চলে গেছে। যে প্রথম পর্বটা এভাবেই মোটামুটি শেষ হয়। মার্চ পরবর্তীতে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ নিহত হন এবং 48-এর শেষ থেকে বলা যায় যে ভাষা আন্দোলনের গতিটা একটু মন্থর হয়ে যায়। যে মন্থর গতি আপনার 1949 থেকে 51 সাল পর্যন্ত চলমান থাকে। এখন কথা হচ্ছে 49 থেকে 51 সাল পর্যন্ত কেন গতিটা মন্থর ছিল, বা দ্বিতীয় পর্বটা কেমন ছিল ভাষা আন্দোলনের। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে আপনার মন্থর থাকার অন্য একটা কারণ হচ্ছে আপনার অর্থের অভাব ছিল এই সময় এসে। একটা আন্দোলনকে চালু রাখার জন্য যতটুকু অর্থের প্রয়োজন ছিল ততটুকু অর্থের যোগান বা সরবরাহ এই সময় ছিল না। তারপরে যে আপনার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যে কথা বললাম, এই পরিষদের মধ্যে আপনার নেতৃত্বে নিয়ে জটিলতা তৈরি হয়, বা হচ্ছে দেখা যায় হচ্ছে আপনার এই সংগঠনটা খুব বেশি আপনার ওয়ার্কআউট করে না, বা হচ্ছে কাজ করে না, বা তাদের কার্যক্রম থেমে যায়। এই জন্য এসে ভাষা আন্দোলনের গতিটা মন্থর হয় বা হচ্ছে দুর্বল হয়ে যায়। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় অন্যান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মধ্যে অন্যতম হচ্ছে কৃষক আন্দোলন। যখন পাকিস্তান হয়েছিল, স্বাধীন পাকিস্তান, এই পাকিস্তানে পূর্ব বাংলায় যেহেতু আপনার উর্বরতা ছিল বেশি, আপনার জমিতে বা মাটিতে উর্বরতা ছিল বেশি, তো এখানে আপনার বীজের দরকার হতো অনেক। কারণ অনেক কৃষক হচ্ছে আপনার বীজ তৈরি করতে পারে না, বা যতটুকু বীজ দরকার আছে ততটুকু বীজের যোগান অনেকে কৃষকের কাছে ছিল না। সে বীজের যোগান দিতে পারতো কি সরকার, কিন্তু সরকার এই অঞ্চলে খুব একটা বীজ দিতই না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোন ইরিগেশন বা পানির সরবরাহের জন্য, সেচ যেটাকে বলা হচ্ছে বা ইরিগেশন বলা হচ্ছে, এরকম কোন পানির সরবরাহের ব্যবস্থা করা হয়নি। যেমন আপনার বাঁধ নির্মাণ হতে পারে, খাল খনন হতে পারে, তারপর হচ্ছে এই যে কল দিয়ে বা বোরিং যেটাকে বলে, এটা দিয়ে যে আপনার পানি উত্তোলনের ব্যবস্থা, এটা সরকারের পক্ষ থেকে করাই হতো না। আরেকটা অপর্যাপ্ততা ছিল, সেটা হচ্ছে সার। যখন পাকিস্তান পিরিয়ডে পূর্ব বাংলার কৃষকরা সারের জন্য হাহাকার ছিল, মানে এই অঞ্চলের কৃষকদের প্রচুর হাহাকার ছিল হচ্ছে আপনার সারের জন্য। তার মানে হচ্ছে বীজ ছিল না, পানি ছিল না, সার ছিল না, যেটা আপনার উৎপাদনের মোক্ষম হাতিয়ার বলা হয়। এই প্রত্যেকটা জিনিসের অভাবের কারণে এই অঞ্চলে যে কৃষকরা আগে স্বাবলম্বী ছিল বা সমৃদ্ধ ছিল, তারা অনেক বেশি অভাবে পড়ে যায়। তারা তো অতিরিক্ত ফসল উৎপাদন করতেই পারে না, যতটুকু ফসল তাদের হচ্ছে বাৎসরিক খরচের জন্য দরকার, সেটাও তারা আসলে উৎপাদন করতে ব্যর্থ হয়। যার ফলে আগে সমৃদ্ধ কৃষক বা বিত্তশালী কৃষক পাকিস্তান পিরিয়ডের শুরু থেকেই বা কিছু বছরের মধ্যেই তারা প্রান্তিক কৃষক হয়ে যায়। আপনার বিত্তশালী আর প্রান্তিক, এটার মধ্যে পার্থক্য বুঝেন? বৃত্তশালী তো বোঝাই যাচ্ছে যাদের উদ্বৃত্ত আছে বা পর্যাপ্ত আছে, আর প্রান্তিক বলতে বোঝানো হয় যারা কোণঠাসা বা যাদের পর্যাপ্ত নেই। এরকম যখন তারা কোণঠাসা হয়ে যায়, তাদের পর্যাপ্ত থাকে না, এমনকি দৈনন্দিন দৈনন্দিন প্রয়োজন মেটাতে তারা হিমশিম খাচ্ছিল,
এই সময় এসে কৃষকরা আন্দোলন করতে শুরু করে সরকারের বিপক্ষে। বিশেষ করে কয়েকটা রিজিয়নের কথা বলা যায়, অঞ্চলের কথা বলা যায়, বৃহত্তর ময়মনসিংহ এর কথা বলা যায়, উত্তরবঙ্গের কথা বলা যায়। বিশেষ করে উত্তরবঙ্গের আপনি যদি রংপুর যান, দিনাজপুর যান, এই অঞ্চল কিন্তু আপনার ধানের জন্য বিখ্যাত। অনেক ভালো ভালো দিনাজপুরে ধান হয়। বৃহত্তর ময়মনসিংহ এর কথা যদি বলেন, আপনার বৃহত্তর ময়মনসিংহ কিন্তু ধানের জন্য বিখ্যাত এই জায়গাটা। আবার যদি আপনি বৃহত্তর ফরিদপুরের কথা বলেন, বৃহত্তর ফরিদপুর কিন্তু আপনার পাটের জন্য বিখ্যাত। এই জায়গাগুলো কৃষকরা আন্দোলন করতে শুরু করে। এখন একসাথে আসলে কয়টা আন্দোলন চলবে, এর জন্য দেখা যায় হচ্ছে আপনার ইয়া হয় আর কি। এই কৃষক আন্দোলনটা এই সময় যেহেতু গতিশীল ছিল, ভাষা আন্দোলনটা মন্থর থাকে। কিন্তু অন্যদিকে সরকার একটা প্রকল্প হাতে নিয়েছিল এই সময় এসে, যেটা হচ্ছে আরবি হরফে বাংলা লেখা। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা প্রজেক্ট বা প্রকল্প যেটাকে বলা হচ্ছে। সরকার যেটা করেছিল সেটা হচ্ছে একটা একটা হচ্ছে কমিটি তৈরি করেছিল পূর্ব বাংলার ভাষা সমস্যা সমাধানের জন্য। একটা ভাষা কমিটি তৈরি করেছিল। এই কমিটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে উম, বলা হয়েছিল থাকার জন্য, কিন্তু তিনি রাজি হন নাই। পরে তারা এই কমিটি করেছিল পূর্ব বাংলা ভাষা সমাধানের জন্য, ভাষা কমিটি। এই কমিটি একটা প্রস্তাব করেছিল, বা এই কমিটি তারা যে সাজেশনটা দিয়েছিল সেইটাকে কেন্দ্র করে সরকার একটা প্রকল্প হাতে নিয়েছিল, যে সেটা হচ্ছে আরবি হরফে বাংলা লেখা। আমরা অনেক সময় যে বাংলিশ লিখি টেক্সট করার সময়, ঠিক আছে, ধরেন আপনি ইংরেজি হরফ, কি হরফ মানে হচ্ছে অক্ষর, আপনি ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখছেন, অমনি আরবি হরফ দিয়ে বা আরবি হরফ দিয়ে বাংলা লেখার কথা তারা বলবে বাংলা, বলার সময় বাংলা বলবে, কিন্তু লেখার সময় বাংলাটা আরবিতে লিখবে বা আরবি অক্ষর দিয়ে বাংলা লিখবে। এখন এটা যখন এই প্রকল্প যখন সরকার হাতে নেয়, তখন সরকার যেটা করেছিল যে বাঙালিরা তো আসলে আরবি হয়তো অনেক সময় অনেকে পড়তে পারে, যেহেতু আমরা মুসলিম, আমরা আরবিটা পড়তে পারি কিন্তু আমরা লিখতে পারি না। তো এই বাঙালিদেরকে আরবি হরফ চিনানোর জন্য বা লেখার জন্য সরকারের প্রকল্পটা ছিল এরকম, যে ট্রেনিং সেন্টার তারা খুলে, তারা অর্থ বরাদ্দ দিয়েছিল যে তারা ট্রেনিং করাবো, বিভিন্ন ইনস্টিটিউট তৈরি করবে, তারা হচ্ছে বাঙালিদের ট্রেনিং করাবে আরবি ভাষাটা শেখানোর জন্য। কিন্তু বাঙালিরা এটাও প্রত্যাখ্যান করে। কেননা কয়েক বছর গেলে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বাংলা অক্ষর দেখছি না খুব একটা, আমি বাংলা বলছি, কিন্তু মুখে বলা লিখা যদি সেটা লিখা না হয়, তাহলে ধীরে ধীরে মানুষ বাংলা হরফ যেটা বা অক্ষর যেটা সেটা ভুলে যাবে। ঠিক আছে, এই ভুলে যখন যাবে, বাংলা হরফ যখন ভুলে যাবে, তখন আরবি হরফ চেনানো তাদের কাছে খুব মানে তাদেরকে খুব সহজ হবে, বা তারা তো আরবি হরফ শিখবে বাংলা লেখার জন্য। এই প্রকল্প সরকার হাতে নেয়, কিন্তু এটাতেও যখন বাঙালিরা বিরোধিতা করে, তখন এই প্রকল্প সরকার বাস্তবায়ন করতে পারে না। এরপরে যেটা হয় সেটা হচ্ছে 1952 সালে চলে আসে। এই পর্যায়ে আরেকটা কাজ করেছিল সরকার, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটা করা হয়েছিল, যে সরকারি বিভিন্ন আপনার ডকুমেন্টস থাকে বা নথিপত্র থাকে। সরকারি অন্যতম ডকুমেন্টস হচ্ছে আপনার আহ ওটাকে বলে ডাক টিকিট। আমাদের যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের ডাক টিকিটকে বলা হয় একদম পিওর বা খাঁটি সরকারি। রেলওয়ে টিকিট, রেলওয়ে টিকিটটাকে সরকারি বলা হয়। তারপরে অন্যান্য সরকারি যে সকল সার্কুলার বা সরকারি যে সকল পরিপত্র, সবকিছুতে বাংলাকে বাদ দেওয়া হয়, ওখানে রাখা হয় উর্দু এবং আরবি। আরবি বলছি, ইংরেজি। আপনার ডাক টিকিটে উর্দু রাখা হয়, ইংরেজি রাখা হয়। আপনার রেলওয়ে টিকিটে উর্দু রাখা হয়, ইংরেজি রাখা হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা আপনার বাংলায় লেখা ছিল, তখন তারা যেটা করে ওই নামটা ঠিক রাখে, তবে হরফটা তারা পরিবর্তন করে দেয়, আরবি হরফ করে দেয়, ওই নামটা আরবি হরফে লিখে দেয়। এভাবে সরকার বিভিন্ন ভাবে বাংলাকে নিশ্চিহ্ন করার বা মুছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই সময় বাঙালিদের খুব বেশি আপনার দুর্বার গতি ছিল না আপনার আন্দোলনের, বা গতিশীলতা কম ছিল। এরপরে এভাবে কয়েকটা বছর যাওয়ার পরে তৃতীয় পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে চলে আসি আমরা। এই সময় এসে খাজা নাজিমুদ্দিন তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এক পর্যায়ে, বা পাকিস্তান যখন হয় তখন, কিন্তু পরবর্তীতে তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তিনি 1952 সালের জানুয়ারি মাসে ঢাকা এসেছিলেন। 27শে জানুয়ারি তিনি একটা ভাষণ দিয়েছিলেন ঢাকাতে, এবং বলা হয়ে থাকে, ইতিহাস যেটা বলে, যে তিনি ওই ভাষণের জিন্নার যে বক্তব্য যেটা ছিল, ওই বক্তব্যকে তিনি রিপিট করেছিলেন, মানে যেটাকে হচ্ছে পুনর্ব্যক্ত করা। সে পুনর্ব্যক্ত করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলনের গতি আবার সঞ্চার হয়, মানে গতি সঞ্চার করে এই বক্তব্যের মধ্য দিয়ে। এই সময় এসে 31শে জানুয়ারি মজলুম জননেতা মাওলানা ভাসানী তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আগে যেটা ছিল খেয়াল করেন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কিন্তু মাওলানা ভাসানী নাম দিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কেননা তিনি তখন পূর্ব বাংলায় যে সকল রাজনৈতিক দল ছিল, অধিকাংশ রাজনৈতিক দল থেকে সদস্য নিয়ে মোট 40 জনকে কেন্দ্র করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। যেহেতু অধিকাংশ দলের সদস্যরা এখানে ছিল, যার কারণে তিনি এটার নাম দিয়েছিলেন সর্বদলীয়। এবং এই সংগ্রাম পরিষদ তারা কাজ করতে শুরু করে। তারা কিভাবে কাজ করে? ওই যে মার্চ 1948-এ যেভাবে কাজটা হয়েছিল, রাজপথে নামা, এরাও রাজপথে নেমেছিল ভাষা আন্দোলনকে, মানে ভাষা আন্দোলন বলছি, ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য বা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য তারাও রাজপথে নামে। তারা রাজপথে নামে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই। 4ঠা ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয় এবং এই সময় সিদ্ধান্ত নেওয়া হয় 21শে ফেব্রুয়ারি বড় ধরনের ধর্মঘট পালন করা হবে। এভাবে 20শে ফেব্রুয়ারি চলে আসে। 20শে ফেব্রুয়ারি যখন সরকার বুঝতে পারে যে 21শে ফেব্রুয়ারি বড় ধরনের ধর্মঘটের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন সরকার প্রথম হচ্ছে সান্ধ্যকালীন আইন জারি করে, দ্বিতীয় হচ্ছে 144 ধারা জারি করে। সান্ধ্যকালীন আইনে বলা হয় সন্ধ্যা 6টার পর থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজনে কেউ ঘর থেকে বের হতে পারবে না, 1 মাসের জন্য যেটা করা হয়েছিল। আবার অন্যদিকে 144 ধারা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল সকল ধরনের হরতাল, মিছিল, ধর্মঘট নিষিদ্ধ এবং একের অধিক মানুষ জমায়েত হতে পারবে না। তার মানে দুই দিকেই তারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যখন 20শে ফেব্রুয়ারি এটা জারি করা হয়, তখন 20শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মিটিং বসেছিল বা সভা বসেছিল যে কি করা যায়, 144 দ্বারা উপেক্ষা করা হবে কি হবে না। তখন কেউ কেউ বলেছিল আসলে এটা উপেক্ষা করা হবে, এটাকে ভেঙে আমরা রাজপথে নামবো। আবার কেউ কেউ বলেছিল যে না, এটা ভাঙা ঠিক হবে না, অপেক্ষা করতে বলেছিল যে দেখা যাক কি হয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। পরবর্তী দিন 21শে ফেব্রুয়ারি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, যেটা আমতলা বলা হচ্ছে, ওই জায়গায় 9টার দিক থেকে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে এবং সরকারের পক্ষ থেকে একটা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল যে এর বাইরে কেউ আসতে পারবে না। তখন আসলে অনেকে হয়, আসলে কথাবার্তা বলে বা তাদের মধ্যে একটা হতে থাকে আর কি, ভোটাভুটির মতো হতে থাকে যে এই এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা সামনের দিকে আগাবে কিনা। আগাবে কোথায়? ওই দিনে 21শে ফেব্রুয়ারি আপনার আইন পরিষদের সভা হচ্ছিল, যেটাকে বলা হচ্ছে গণপরিষদের অধিবেশন। ওইটা হচ্ছিল আইন পরিষদে বা যেটাকে বলা হচ্ছে পার্লামেন্ট। তাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে, ওখানে যেহেতু সরকার উপস্থিত আছে বা ওখানে অধিবেশন হচ্ছে, তারা ওই পার্লামেন্টে বা হচ্ছে আপনার গণপরিষদ, ওটাকে কি বলা হচ্ছে, হ্যাঁ, অ্যাসেম্বলিতে তারা যেতে চেয়েছিল। এখন ওখানে অনেকক্ষণ পর্যন্ত আসলে ওদের হতে থাকে আর কি, ভোটাভুটি বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা হতে থাকে। কেউ বলে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যাবে, কেউ বলে যাবে না। এরকম একটা দ্বিধাহীনতার মধ্যে থেকে বা দ্বিধান অবস্থায় থেকে 11টা যখন বাজে, তখন আসলে
অনেকে দ্বিধা ভেঙে ফেলে এবং নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ছেলেদের যে গ্রুপ বা যে দলটাই নিরাপত্তা বেষ্টনী ভেদ করার চেষ্টা করে তাদেরকেই আটক করা হয় এবং প্রিজন ভ্যান যেটা আসলে ওই ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন থানাতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। যার কারণে ছেলেদের বিভিন্ন গ্রুপ তারা আসলে ব্যর্থ হচ্ছিল ওই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে। কিন্তু সর্বপ্রথম নিরাপত্তা বেষ্টনী ভেদ করেছিল আসলে মেয়েদের যে দল। ওই সময় কিন্তু বেশ কিছু মেয়ে তারা কিন্তু ভাষা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বা ছিলেন। এবং 21শে ফেব্রুয়ারি যে ধর্মঘট হবে ওই ধর্মঘটে প্লাকার্ড লেখার যে দায়িত্ব, সে দায়িত্ব দেওয়া হয়েছিল নারীদের উপরে। এবং 4 জন নারী মিলে, আমি যদিও নামগুলো ভুলে গেছি, 4 জন নারী মিলে তারা এই প্লাকার্ড লিখেছিল 21শে ফেব্রুয়ারি যে প্লাকার্ড গুলো ছিল। এবং তাদের উপর আরেকটা যে দায়িত্ব ছিল, তারা ঢাকা শহরতলির বিভিন্ন স্কুল কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, যে নারীদেরকে সংগ্রহ করে তারা আন্দোলনে নিয়ে আসবে। এবং নারীরা সেটা করেছিল, বিভিন্ন স্কুল কলেজে যে নারীদেরকে তারা উদ্বুদ্ধ করে এই ভাষা আন্দোলনের সাথে সামিল করেছিল। এবং নারীদের দলটাই পেরেছিল প্রথম নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সামনে এগিয়ে যেতে। এখন কথা হচ্ছে, নারীদের উপরে কিন্তু আপনার লাঠিচার্জ করা হয়েছিল, নারীদের উপরে কিন্তু আপনার কেঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেটা পুরুষদের তুলনায় আপনার পরিমাণে কম ছিল। যার কারণে নারীরা সামনে এগিয়ে যেতে পেরেছিল। এবং দেখা গেছে এরপরে অনেক পুরুষ যখন আসলে টালমাটাল অবস্থা, আহ যখন তারা আসলে খুব ইয়া হয়ে যায় আর কি, আন্দোলনের জন্য খুব ফুলে ফেপে ওঠে যেটা বলা যায়, তখন তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। প্রথম দিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও পরবর্তীতে 11টার পরে আহ, যখন তাদেরকে বিভিন্ন দল আটক করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা আর ওই নিয়ন্ত্রণ রেখা যেটা বলা হচ্ছে বা নিরাপত্তা বেষ্টনী যেটা বলা হচ্ছে, সেটা তাদেরকে আর আটকে রাখতে পারে নাই। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে। আপনার প্রথমে মৌখিক ভাবে, তারপর হচ্ছে লাঠিচার্জ করে, তারপর হচ্ছে গ্যাস দিয়ে বা টিয়ার সেল নিক্ষেপ করে, যেভাবে হোক তাদেরকে চেষ্টা করা হয়েছে। কিন্তু বেলা 3টা যখন বাজে, তখন আর কোনোভাবে যখন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তখন ফায়ারিং শুরু হয় বা গুলিবর্ষণ শুরু হয়। এবং এই দিন হচ্ছে 4 জন বা 5 জন সম্ভবত আপনার শহীদ হন। এবং এই যে যে 4 জন, 4জন যে নিহত হলেন বা শহীদ হলেন, এদের যে লাশ যেটা ছিল আর কি, মৃতদেহ যেটা ছিল, সেটা কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয় না, সরকারের পক্ষ থেকে সেটা গায়েব করে ফেলা হয়। যখন গায়েব করে ফেলা হয়, পরের দিন 22শে ফেব্রুয়ারি বলা হয়ে থাকে যে আন্দোলন আরো বেশি তীব্র হয়েছিল 22শে ফেব্রুয়ারি থেকে। যখন 21শে ফেব্রুয়ারি বেশ কয়েকজন নিহত হয়েছিল, তখন আন্দোলন আর কি থামেনি। 22শে ফেব্রুয়ারি একদম সকালবেলা গায়েবী জানাজা পালন করা হয়েছিল যারা শহীদ হয় তাদের আত্মার উদ্দেশ্যে। আন্দোলন চলতে থাকে। এই আন্দোলনের ঢেউ প্রথম শিক্ষার্থীরা শুরু করলেও পরবর্তীতে যখন শিক্ষার্থীদের উপর এভাবে নির্মম অত্যাচার করা হয়, তখন বিভিন্ন শ্রেণী পেশার লোক তার সাথে কিন্তু যুক্ত হয়। বিশেষ করে আপনার নিম্ন বর্গীয় বিভিন্ন শ্রেণী যদি বলা যায়, আপনার দিনমজুরের কথা বলা যায়, পোশাক শ্রমিকের কথা বলা যায়, রেলওয়ে শ্রমিকের কথা বলা যায়, তারা এই আন্দোলনের সাথে সামিল হতে থাকে। শুধুমাত্র এটা ঢাকা শহরতলিতে আটকে থাকে না, ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জে খুব আন্দোলন হয়েছিল ভাষা আন্দোলনের জন্য। অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এর ঢেউ পড়েছিল এবং সেখানেও কিন্তু আন্দোলন হয়েছিল। 23শে ফেব্রুয়ারি সর্বপ্রথম, 1952 সালে 23শে ফেব্রুয়ারি একটা শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়। এবং 24শে ফেব্রুয়ারি সর্বপ্রথম বাংলাদেশে বলা বা পূর্ব বাংলায় শহীদ মিনার নির্মাণ হয়। যদিও সেটা আপনার কয়েকদিনের মধ্যেই সরকার ভেঙে দিয়েছিল, কিন্তু এটা ছিল প্রথম শহীদ মিনার 24শে ফেব্রুয়ারি যেটা নির্মাণ করা হয়েছিল। এবং এভাবে আন্দোলন চলতে চলতে যখন বিভিন্ন জায়গায় তার ড্রেস ছড়িয়ে পড়ে, তখন সরকার আর কোনোভাবেই এটাকে করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আমি আসলে কোনো বিভিন্ন বই পড়েছি বা অনলাইন বিভিন্ন সাইট দেখেছি, আমি কখনো ওই ডেট, ওরকম কোনো নির্দিষ্ট আমি তারিখ পাইনি যেখানে সরকার বলেছিল যে বাংলাকে স্বীকৃতি দেওয়া হবে। তবে এটা দেখা যায় যে আন্দোলনের এক পর্যায়ে এসে, আন্দোলন যখন খুব দুর্বার গতিতে এগিয়ে যায় এই ফেব্রুয়ারি জুড়ে, তখন আন্দোলনের এক পর্যায়ে সরকার বাধ্য হয়েছিল বা সরকার ঘোষণা দিয়েছিল যে বাংলাকে মেনে নেওয়া হবে।
এবং যখন এই আশ্বাস জনগণ পেয়েছিল সরকারের পক্ষ থেকে, তখন আস্তে আস্তে আন্দোলন তারা থামিয়ে দেয়। এবং যে সরকারের এই যে যে আর কি বক্তব্য, সে বক্তব্য পাশ হতে সময় লেগেছিল দীর্ঘ আর কয়েকটি বছর। 1956 সালে যখন পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয়, তখন হচ্ছে বাংলাকে, উর্দু এবং বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা বা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এবং 1999 সালে ইউনেস্কো এটাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তার মানে আমরা হচ্ছে 1956 সালে দেশীয় স্বীকৃতি পাই, এবং 1999 সালে যে আমরা হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাই বাংলা ভাষার। বলেন, প্রশ্ন আছে? বলেন। না না, আসলে কোনো প্রশ্ন নাই? কিছু জানতেও চান না? লাস্ট অংশটুকু আর একটু যদি বলতেন, কি স্বীকৃতি পেয়েছে যে কিভাবে ওটা? আমাদের হচ্ছে, আমি যেটা বলছিলাম যে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয়েছিল। এই সংবিধানে হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিলাম একটা, আপনার একটা ধারায় বা অনুচ্ছেদে এটা বলা হয়েছিল যে উর্দু এবং বাংলা হচ্ছে পাকিস্তানের সরকারি ভাষা বা রাষ্ট্রভাষা। আর 1999 সালে ইউনেস্কো, যেটা এই ইউনেস্কো আপনার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে আপনার স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক পরিসরেও কিন্তু, মানে আমাদের ভাষা কিন্তু আন্তর্জাতিক ভাবেও কিন্তু স্বীকৃতি পেয়েছে। ওটা বলছিলাম। আর কিছু? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। বললাম, আর কোন প্রশ্ন আছে? আমি আজকে যুক্ত ফ্রন্টটা একটু শুরু করতে যাচ্ছিলাম। কি বলেন আপনারা? পরের টপিকস কি শুরু করব? আপনারা সবকিছুতে কেন নিশ্চুপ থাকেন? ম্যাম ম্যাম আমি আপনি আজকে চাইলে থাক। আজকে তাহলে আর মানে শুরু করতে নিষেধ করতেছেন? আচ্ছা, আপনাদের কি মিড টার্ম হয়েছে? মিড টার্ম চলতেছে আমাদের।
মিড টার্ম চলতেছে মানে কিভাবে, যার কোর্স সে নিয়ে নিচ্ছে এরকম? হ্যাঁ ম্যাম, ওই যে গেস্ট টিচার যারা আছে ওরা কোশ্চেন করে ম্যামের কাছে পাঠাই দেয়। আমাকে তো কিছুই বললো না আপনাদের বিভাগ থেকে মিড টার্মের বিষয়ে। বলছি আপনাদের ফাইনাল কবে বলেন তো? ম্যাম আমাদের ম্যাম আমাদের ডিপার্টমেন্ট থেকে তো মিড টার্মের রুটিন প্রকাশ করেছে, তো 18 তারিখে তো এই যে বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ স্টাডিজ পরীক্ষার শিডিউল ছিল। তো আমাদের সিআর তো আমাদেরকে জানাইলো যে আমাদের নাকি এই কোর্সের হচ্ছে যে মিড টার্ম আর ফাইনাল নাকি একসাথে 22 তারিখে হবে, এমন জানাইছিল আমাদের সিআর আমাদেরকে। মিড টার্ম ফাইনাল 22 তারিখ বলতে কোন 22 তারিখ? স্যার ম্যাম মে মাসের 22 তারিখ। মে মাসের 22 তারিখ আপনাদের ফাইনাল? ফাইনাল ফাইনাল পরীক্ষার ডেট তো এখনো ওইভাবে দেয় নাই ম্যাম, কিন্তু 22 তারিখ থেকে আমাদের শুরু হওয়ার কথা। আজকে হচ্ছে আপনার কয় তারিখ, 7 তারিখ না? জি ম্যাম। এই 22 তারিখ থেকে আপনাদের মিড টার্ম মানে ফাইনাল শুরু হবে? সিআর তো এমনই বলছিল যে 18 তারিখে, মানে মে সিআর কি মাসের এখন 18 তারিখে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সিআর কি এখন নেই এখানে? সাইফুল কি আছেন? ম্যাম আপনি আমাকে একটু স্পষ্ট করেন, আমি তো আসলে বুঝতে পারছি না। ম্যাম আমাদের এখানে একটু মানে ওই বেশিরভাগ বাইরের টিচার তো ওই যে রুটিন একটা এমনিতে পাবলিশ করছে, কিন্তু রুটিন অনুযায়ী হয় না পরীক্ষাগুলো। দেখা যাচ্ছে কি ওই যে এক এক স্যার এক এক সময় কোশ্চেন পাঠাইতেছে। আচ্ছা এর মধ্যে বুঝলাম। আমি এর আমি মধ্যে আমি আপনার আচ্ছা আপনার বলেন। যেটা ওইটা হচ্ছে গিয়া 18 তারিখে রাখছে আর কি রুটিনে। আবার এইখানে হচ্ছে গিয়া যেহেতু ভার্সিটি হয়তো 23 তারিখ থেকে মনে হয় বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে বাইশ ম্যাম তারিখ বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ম্যাম বলছিল সেমিস্টার ফাইনাল যদি শুরু করতে চাই সেক্ষেত্রে দুইটা পরীক্ষা আমরা দিতে পারবো। সেক্ষেত্রে আপনার কোর্সটা মিড ফাইনাল একসাথে, মানে হচ্ছে কি মিডের জন্য আগে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিয়ে এর পরে ফাইনাল মানে একই দিনে নিয়ে নিব। আর না, হচ্ছে আমি কি আরো আমি আমি এই ব্যাপারে রাজি নাই। আমি যদি আপনার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিলে সেটা ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু আমি এই ব্যাপারে রাজি না। কারণ আপনি 1 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, এরপর আবার 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, 4 ঘন্টা পরীক্ষা। আপনি পরীক্ষা দিচ্ছেন 60 এবং 20, 80 নম্বরের পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে। মিড টার্মে যেটা হবে সেটা হচ্ছে আপনার মিড টার্মের 20 নম্বর আপনার 100-এর সাথে একদম ডিরেক্টলি যুক্ত হয়ে যাবে। সো এখানে যদি আপনি ভালো করেন বা খারাপ করেন, এখানে বদলানোর সুযোগ নাই। কিন্তু একসাথে পরীক্ষা দেওয়ার ফলে যদি কোনো কারণে এই কোর্সে আপনার বিপর্যয় ঘটে বা এই কোর্সে যদি আপনার নম্বর কম চলে আসে, তখন বদনাম হবে কোর্স শিক্ষকের। ঠিক আছে। আপনি যদি ভালো না লিখেন, আমি নৈতিকভাবে আপনাকে ভালো নম্বর দিতে পারবো না। এখন আমি চাইলে যেটা কি করব, যে আমার কোর্সকে ভালো দেখানোর জন্য আমি ভালো ভালো নম্বর দিতে পারবো বা বেশি বেশি নম্বর দিতে পারবো, কিন্তু সেটা নৈতিকতা থাকে না। বুঝতে পারছেন? ম্যাম ওইটা কোনো কিন্তু শিওর না আর আপনাকে, কি। আমি ওইটাই বললাম যে কোনো কারণে এই সিদ্ধান্ত আপনার বিভাগ নিলে আমি সে বিষয়ে একমত না। আমি আজকে তো অনেক রাত হয়ে গেছে, 10টার বেশি বাজে। আমি কালকে আপনাদের চেয়ারম্যানের সাথে কথা বলবো ওনাদের সিদ্ধান্ত কি। তাহলে যেটা হয়েছে, আপনাদের পরীক্ষা ঈদের আগে হোক ঈদের পরে হোক, মোটামুটি খুব বেশি সময় নাই। আমি কালকে আপনাদের ক্লাস নিব। ঠিক আছে। ম্যাম অনলাইনে ম্যাম? ক্লাস নিব, একটু একটু লং টাইম ক্লাস। তাহলে ম্যাম শুনতে যদি যদি মিড টার্ম নেন সেক্ষেত্রে ম্যাম সিলেবাস কতটুকু হবে? সিলেবাস খুব বেশি দিব না, আপনার প্রথম দিকে 3টা টপিকস দিব। জি ম্যাম। সেক্ষেত্রে ম্যাম হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী আপনার মানে আমাদের এই পরীক্ষাটা পড়েছে হচ্ছে 18ই মে। তাহলে কি আমাদের 18ই মেই মিড টার্মটা হয়ে যাবে? আমি কথা বলছি আপনাদের বিভাগে, মানে সভাপতির সাথে কথা বলে আমি জানাবো আপনাদের।
ওনারা কিভাবে কি ভাবছেন বা আচ্ছা আমাকে কি বলেন, আমি কথা বলে নেই। আর হচ্ছে কালকে আমি তাহলে একটু ইয়া করবেন, কখন ক্লাস করবেন? কালকে একটু বিকালে ক্লাস করেন। জি ম্যাম, বিকেলে ভালো হবে। আচ্ছা, সেটা যদি হয় তাহলে কয়টায় বলেন? 4টা থেকে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 4টা থেকে ক্লাস করেন। আমি একটু লং টাইম ক্লাস নিব, ঠিক আছে? জি ম্যাম। ওকে ম্যাম। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি নতুন টপিকস এবং হচ্ছে হয়তো কালকে 2টা টপিকস পড়াবো আপনাদের। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর সাইফুলকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখছেন বা উপস্থিতির? জি ম্যাম, আমি আচ্ছা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, কালকে আবার কথা হবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।